নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন এই গল্পের সেকেন্ড পার্টটিকে নিয়ে। আগের ভিডিওতে আমরা লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স এই গল্পের প্রথম দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করেছিলাম এবং গল্পটির সোর্স কি, গল্পটি কবে পাবলিশড হয়েছিল সব নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে বাকি গল্পটার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাহলে আগের দিনে আমরা কোথায় শেষ করেছিলাম, যে রাশিয়ার একজন সম্রাট বা জার, তার মনে 3টি প্রশ্ন এসেছিল। প্রশ্ন 3টি কি কি? হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু বিগিন এভরি অ্যাকশন, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। যে কোনো কাজ শুরু করার সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা কি, কারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি। এই 3টে প্রশ্নের উত্তর জানার জন্য তিনি তার দেশে ঘোষণা করেছিলেন যে পণ্ডিত ব্যক্তি বা যে পণ্ডিত ব্যক্তিগণ তাকে সন্তুষ্ট করতে পারবেন বা সঠিক উত্তর দিতে পারবেন, তিনি তাদেরকে একটা গ্রেট রিওয়ার্ড, আকর্ষণীয় পুরস্কার দিবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম দলে দলে বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তিরা ওনার কাছে এসেছিলেন। তারা প্রত্যেকেই 3টি প্রশ্নেরই নানান রকম ডিফারেন্ট অ্যান্সার্স, নানান অ্যান্সার দিয়ে গিয়েছিলেন, যেটা তাকে আরও বেশি করে পাজেলড করে দিয়েছিল। তাকে স্যাটিসফাই করার পরিবর্তে, যে সন্তুষ্ট করার জায়গায় তিনি আরও বেশি করে হতভম্ব হয়ে গিয়েছিলেন। তাই তিনি ডিসাইড করেছিলেন, মনস্থির করেছিলেন কি, তিনি দেখা করবেন একজন ওয়াইজ হারমিট, জ্ঞানী সন্ন্যাসীর সাথে, যিনি বাস করেন জঙ্গলের মধ্যে এবং যিনি সাধারণ মানুষ, কমন পিপিল ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করেন না, কারোর সঙ্গে দেখা করেন না। তাই তিনি তার রাজ পোশাক ত্যাগ করে ঘোড়া থেকে নেমে তার যারা রক্ষী বা তার যারা সৈন্য তাদেরকে রেখে দিয়ে পায়ে হেঁটে গিয়েছিলেন সেই ধার্মিক সন্ন্যাসীটার কাছে, যিনি তখন মাটি খুঁড়ছিলেন এবং কিছুটা জমি যার সেখানে গিয়ে পুড়ে দিয়েছিল। যখন প্রায় সন্ধ্যা নেমে আসছে তখন যার ওই জ্ঞানী সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন যে, হে জ্ঞানী সন্ন্যাসী, আপনি আমাকে বলেন এই 3টে প্রশ্নের উত্তর কি হবে, আর যদি বলতে নাই বা পারেন সেটাও আমাকে বলে দেন, তাহলে আমি ফিরে যাব আমার বাড়িতে। ঠিক যখন এই কথাটা যার ওই জ্ঞানী সন্ন্যাসীকে বা ওয়াইজ হারমিটটাকে বললেন, তখনই দেখো কি বলছে হারমিট, হেয়ার কামস সামওয়ান রানিং। খুব ইম্পর্টেন্ট লাইন, শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন সবের ক্ষেত্রেই। এদিকে কেউ একজন দৌড়ে আসছে, সেড দ্য হারমিট, সন্ন্যাসীটা বললেন। লেট আস সি হু ইট ইজ, চলুন দেখা যাক কে এটা। দেখো, সন্ন্যাসীটা কিন্তু বললো না যে আমি তোমাকে উত্তরটা দেবো বা আমি উত্তর দিতে পারবো না, সে কোনোটাই বললো না। সে কিন্তু জাস্ট কথাটাকে অ্যাভয়েড করলো, করে বলল, দেখুন কেউ একজন এদিকে দৌড়ে আসছে, চলুন দেখা যাক কে দৌড়ে আসছে। দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরলেন, অ্যান্ড শ দেখলেন, আবার দাগ দেবে ইম্পর্টেন্ট লাইন, এ বিয়ার্ডেড ম্যান, একজন দাড়িওয়ালা মানুষ, কাম রানিং আউট অফ দ্য উড, দৌড়ে আসছে জঙ্গল থেকে। যে জঙ্গলের ভেতর থেকে একজন দাড়িওয়ালা ব্যক্তি দৌড়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেসড, মানুষটা চেপে ধরে রয়েছে এগেনস্ট হিজ স্টমাক, তার পেটটাকে, যে সে তার পেটটাকে চেপে ধরে রয়েছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, আর সেখান থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে তার নিচ থেকে। যে ব্যক্তিটা পেটটা হাত দিয়ে চেপে ধরে আছে আর সেই হাতের তলা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। হোয়েন ইউ রিচ দ্য জার, যখন সে জারের কাছে গিয়ে পৌঁছালো, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। মর্নিং ফিবলি, নিস্তেজভাবে, যন্ত্রণায় কাঁদরাতে কাঁদরাতে, যে মাটিতে পড়ে জ্ঞান হারালো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, ওই জার এবং সন্ন্যাসীটা, আনফাস্টেন্ড, দেখো আনফাস্টেন্ড মানে খুলে ফেলা, খুলে ফেলেছিল। কি খুলে ফেললো? দ্য ম্যানস ক্লোদিং, মানুষটার পোশাক। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, তার পেটেতে, এখানে স্টমাক মানে এখানে পাকস্থলী নয়, তার পেটে ছিল এক গভীর ক্ষত। যেমনি তার জামাটা, পোশাকটা খুলেছে, তখনই জার এবং সন্ন্যাসীটা দেখতে পেল ওই দাড়িওয়ালা মানুষটার পেটে একটা বড় ক্ষত। খুব ভালো করে মনে রাখবে। দেখো আমি বলছি, যেটা আমি দাগ দিয়েছি সেগুলো কিন্তু শর্ট কোশ্চেন বড় কোশ্চেন সবের জন্য ইম্পর্টেন্ট, তাই আমি ইম্পর্টেন্ট লাইনগুলোকে মার্ক করে রেখেছি। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ ই কুড, জার সেই ক্ষতস্থানটাকে ধুলো যত ভালো করে সম্ভব।
অ্যান্ড ব্যান্ডেজড ইট, খুব ভালো করে মনে রাখতে হবে, এবং সেই ক্ষতস্থানটাকে ব্যান্ডেজ করে দিয়েছিল উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, মানে জারের রুমাল দিয়ে, অ্যান্ড উইথ এ টাওয়েল, এবং একটা তোয়ালে দিয়ে, দ্য হারমিট হেড, যে তোয়ালেটা ওই সন্ন্যাসীটার ছিল। তাহলে তার রুমাল আর সন্ন্যাসীটার তোয়ালে, এই দুটোকে দিয়ে ওই পেটে যে ক্ষতস্থানটা তৈরি হয়েছিল সেটাকে খুব ভালো করে জার ব্যান্ডেজ করে দিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া বন্ধ হলো না। যদিও সে ক্ষতস্থানটাকে ভালো করে ব্যান্ডেজ করে দিল, কিন্তু সেই ক্ষতস্থান থেকে রক্ত পড়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, আর যার বারবার সে ব্যান্ডেজটা খুলতে লাগলো। সোকড উইথ ওয়ার্ম ব্লাড, সোকড মানে ভিজে যাওয়া, সিক্ত হওয়া, যেটা গরম রক্তে, উষ্ণ রক্তে ভিজে যাচ্ছিল, সেই বাঁধনটাকে বারবার খুলতে লাগলো। অ্যান্ড ওয়াস্ট, ধুয়ে দিচ্ছিল, পরিষ্কার করে দিচ্ছিল, অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, আবার ক্ষতস্থানটাকে সে বেঁধে দিচ্ছিল। তাহলে বারংবার ভিজে যাওয়া বাঁধনটাকে খুলে দিতে লাগলেন, যার পরিষ্কার করতে লাগলেন, আবার সেই ক্ষতস্থানটাকে ভালো করে বেঁধে দিলেন। মানে অ্যাকচুয়ালি যার ওই আহত ব্যক্তিটার সেবা করতে লাগলেন। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন অবশেষে রক্তপাত বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, মানুষটা তার জ্ঞান ফিরে পেল। খুব ভালো করে মনে রাখবে, শর্ট কোশ্চেন পড়ে, যে মানুষটা জ্ঞান ফিরে পাওয়ার পর কি চেয়েছিল আর তাকে কি দেওয়া হয়েছিল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, পান করার জন্য কিছু চাইলো। দেখো, সে মেনশন করেনি যে আমাকে জল দাও, কি আমাকে দুধ দাও, বা অন্য কিছু পান করার পানীয় দাও, সে মেনশন করেনি। কিন্তু যার কি দিল দেখো তাকে, দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, যার টাটকা জল নিয়ে এসেছিলেন, অ্যান্ড গেভ ইট টু হিম, সেই জলটা তাকে দিয়েছিলেন। মিন হোয়াইল, ইতিমধ্যেই দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছে, মানে সন্ধ্যা নেমে এসেছে। যার মনে করলেও আর বাড়ি ফিরতে পারবেন না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। জঙ্গলের মাঝে তিনি একা এসেছেন, রাস্তা হারিয়ে ফেলতে পারেন। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, আর জঙ্গলটাও বেশ শীতল হয়ে উঠেছে, একটা মনোরম পরিবেশ। সো দ্য জার, সুতরাং জার, উইথ দ্য হারমিটস হেল্প, ওই সন্ন্যাসীটার সাহায্য নিয়ে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান, বয়ে নিয়ে গেল আহত মানুষটাকে, ইন্টু দ্য হার্ট, কুড়ে ঘরেতে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড, তাকে বিছানাতে শুইয়ে দিল। যে আহত মানুষটাকে ওই সন্ন্যাসীর কুড়ে ঘরে বিছানাতে শুইয়ে দিল। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, মানুষটা বন্ধ করে দিয়েছিল তার চোখগুলো, অ্যান্ড ওয়াজ কোয়াইট, চুপচাপ হয়ে গেল। যে মানুষটা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে চুপ হয়ে গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, পরীক্ষায় পড়বে জার কেন ক্লান্ত ছিলেন, কিন্তু যার এতটাই ক্লান্ত ছিলেন, উইথ হিজ ওয়াক, তার হাঁটার জন্য, কারণ তিনি ঘোড়ার পিঠ থেকে নেমে পায়ে হেঁটে জঙ্গলে এসেছিলেন দেখা করতে ওই ওয়াইজ হারমিটটার সাথে, সেই কারণে ক্লান্ত। অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, আর যে কাজটা করেছেন তিনি সেই কাজটার জন্য, কি কাজ না, তিনি মাটি কপিয়েছেন ওই সন্ন্যাসীর কুটিরের সামনে। তাহলে যে কাজের সঙ্গে তিনি অভ্যস্ত নন, সেই কাজ করার ফলে তিনি অত্যন্ত ক্লান্ত, সেই ক্লান্ত হয়ে যাওয়াই, দ্যাট হি ক্রোচ ডাউন, ক্রোচ ডাউন মানে হচ্ছে স্কোয়াটেড ডাউন, তিনি জড়সড় হয়ে উবু হয়ে বসেছিলেন, অন দ্য থ্রেশহোল্ড, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, চৌকাঠেতে। যেহেতু খাটটাতে আহত ব্যক্তিটাকে শোয়ানো ছিল, তাই সন্ন্যাসীর কুটিরের চৌকাঠে, থ্রেশহোল্ড, কুটিরের চৌকাঠেতে জড়সড় হয়ে উবু হয়ে বসেছিল। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং সেখানে সে ঘুমিয়ে পড়েছিল, যে যার কিন্তু ওই সন্ন্যাসীর কুটিরতেই ঘুমিয়ে পড়েছিল। সো সাউন্ডলি, এতটাই গভীরভাবে ঘুমিয়েছিল, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, খুব ভালো করে মনে রাখতে হবে যে সে ওই গ্রীষ্মের ছোট রাতটা এক ঘুমে কাটিয়ে দিয়েছিল। পরীক্ষায় পড়বে কোন ঋতুর উল্লেখ আছে, 3 কোশ্চেন্স গল্পে দেখো, সামার নাইট, গ্রীষ্মের রাত, তার মানে সামার সিজনের উল্লেখ আছে। যে যার এতই ক্লান্ত ছিলেন ওই সারাদিন পরিশ্রম এবং হাঁটাহাঁটির ফলে, যে তিনি ওই চৌকাঠেতে বসে বসেই পুরো গ্রীষ্মের রাতটা এক ঘুমে কাটিয়ে দিয়েছিলেন। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা ঘুম থেকে জেগে উঠল, মানে যার যখন পরের দিন সকালে ঘুম থেকে উঠল, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, বেশ কিছুটা সময় লেগে গেল মনে করতে, হোয়ার হি ওয়াজ, সে কোথায় ছিল, যে মানে সে বুঝতেই পারছে না সে কোথায় রয়েছে। অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান, অথবা ওই অপরিচিত দাড়িওয়ালা মানুষটা কে, লাইং অন দ্য বেড, যে শুয়ে রয়েছে বিছানাতে, অ্যান্ড গেজিং, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ইন্টেন্টলি, ইন্টেন্টলি মানে ইগারলি, আগ্রহের সাথে, অ্যাট হিম, তার দিকে, উইথ শাইনিং আইজ, ঝলমলে চোখ নিয়ে। যে এটা তার মনে করতেই বহু সময় লেগে গেল, যে আমি কোথায় রয়েছি,
ওই অজানা ব্যক্তিটা, দাড়িওয়ালা ব্যক্তিটা কে, যে বিছানায় শুয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এইসব সে মনে করতেই তার অনেকটা সময় লেগে গেল জারের। মানে খুবই গভীর ঘুমে তিনি আচ্ছন্ন ছিলেন সারাটা রাত, তাই ঘুম থেকে উঠে এটা মনে করতে তার ভালোই সময় লাগলো। দেখো, এই ফরগিভ মি, এই লাইনটা দিয়ে কিন্তু বড় কোশ্চেন পড়ে। ফরগিভ মি, মাফ করবেন আমাকে, সেড দ্য বিয়ার্ডেড ম্যান। দাড়িওয়ালা মানুষটা বলল ইন এ উইক ভয়েস, দুর্বল গলায়। যে দুর্বল গলায় দাড়িওয়ালা মানুষটা বলে উঠল, মাফ করবেন আমাকে। কখন বলল? হোয়েন হি স দ্যাট, যখন সে দেখল যে দ্য জার ওয়াজ অ্যাওয়েক, যার ঘুম থেকে জেগে উঠেছে, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, তার দিকে দেখছে। মানে দাড়িওয়ালা মানুষটা আগেই ঘুম থেকে উঠে পড়েছিল, কিন্তু যার ঘুম থেকে না ওঠার জন্য তাকে কিছু বলতে পারেননি। তাই যখনই দেখলো যে যার ঘুম থেকে উঠে তার দিকে তাকিয়ে আছে, সাথে সাথেই সে বলে উঠল, মাফ করবেন আমাকে। আবার দেখো, এই লাইনটা দিয়েও কিন্তু প্রশ্নটা পড়ে, একই প্রশ্ন এই লাইনটা দিয়েও পড়তে পারে। সেই জন্য দুটো লাইনই খুবই ইম্পর্টেন্ট বড় কোশ্চেনের জন্য। আই ডু নট নো ইউ, আমি তো আপনাকে চিনি না। অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, তাই আপনাকে ক্ষমা করারও কিছু নেই। সেট দা জার বললেন যে আমি তো আপনাকে চিনি না, তাহলে ক্ষমা করার তো কোনো প্রশ্নই নেই। ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়বে ওই দাড়িওয়ালা মানুষটা কে ছিল, বা এখান থেকে কিন্তু বেশি কাটা প্রশ্ন পড়ে, মানে 2+1+2 এরকম প্রশ্ন পড়ার সম্ভাবনা বেশি। তার মধ্যে কিন্তু এই পার্টগুলো থাকবে। কি বলছে দেখো, আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হলাম আপনার সেই শত্রু, হু শোর, মানে প্রমিসড, যে প্রতিশ্রুতি করেছিল, প্রতিজ্ঞা করেছিল, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আপনার উপর প্রতিশোধ নেবার। যে আমি হলাম আপনার সেই শত্রু যে আপনার উপর প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা করেছিলাম। বিকজ, কারণ পরীক্ষায় পড়বে এটাও শর্ট কোশ্চেন, কেন ওই দাড়িওয়ালা মানুষটা যারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, আপনি তার ভাইকে এক্সিকিউটেড, কিল্ড, খুন করেছিলেন। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, আর তার সমস্ত সম্পত্তি আপনি অধিকার করে নিয়েছেন, গ্রাস কেড়ে নিয়েছেন। তাই আমি স্থির করেছিলাম আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেব। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম আপনি একাই গিয়েছিলেন হারমিটের সঙ্গে, সন্ন্যাসীর সাথে দেখা করতে। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ, আর আমি স্থির করেছিলাম আপনাকে মেরে ফেলবো অন ইউর ওয়ে ব্যাক, আপনার ফেরার পথে। যে আপনি যখন একা ফিরবেন সন্ন্যাসীর সাথে দেখা করে, তখন আমি আপনাকে খুন করব, এই প্রতিজ্ঞা করেছিলাম। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন পার হলো, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, সুতরাং আমি বেরিয়ে এলাম আমার গুপ্ত স্থান থেকে, লুকানো জায়গা থেকে। কেন বেরিয়ে এলাম? টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্য, যে কোথায় গেলেন আপনি, কোথায় রয়েছেন আপনি। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, কেম আপনটা ফ্রেজাল ভার্ব আমরা জানি। কেম আপন মানে হচ্ছে ফাউন্ড আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে যাওয়া। আর আপনার রক্ষীদের সঙ্গে মুখোমুখি হলাম হঠাৎ করে, মানে আপনার রক্ষীদের সাথে আমার দেখা হয়ে গেল যখন আমি আমার লুকানো স্থান থেকে বেরিয়ে এলাম। অ্যান্ড দে রেকগনাইজড মি, তারা আমাকে চিনতে পেরেছিল। অ্যান্ড উন্ডেড মি, তারা আমাকে আহত করেছিল। যে আপনার রক্ষীরা কিন্তু আমাকে চিনতে পেরে গিয়েছিল, তাই তারা আমাকে আহত করেছিল। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছিলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু হয়তো রক্তপাত হয়ে মারা যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি না আপনি আমার ক্ষত স্থানটা বারবার ড্রেসিং করে দিতেন, বারবার ব্যান্ডেজ করে দিতেন, বারবার সেটাকে পরিষ্কার করে দিতেন। আই উইশ টু কিল ইউ, দেখো কি বলছে ওই আহত ব্যক্তিটা, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর দেখুন আপনি কিনা আমার জীবন রক্ষা করলেন। যে আমি এসেছিলাম আপনাকে খুন করার জন্য, আর আপনি আমার জীবন রক্ষা করলেন। দিয়ে দেখো, এই লাইনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি দাগ দিয়েছি, দেখবে যে দাড়িওয়ালা মানুষটা যারের কাছে কি প্রমিস করেছিল, কি প্রতিশ্রুতি করেছিল তার কাছে, তার জীবন রক্ষা করার জন্য। নাও ইফ আই লিভ, এখন আমি যদি বেঁচে থাকি, ওই আহত দাড়িওয়ালা মানুষটা বলছে এখন যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর যদি আপনি এটা চান, কারণ আপনি তো সম্রাট রাশিয়ার, আপনার ইচ্ছা অনিচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। তাই আমি যদি বেঁচে থাকি, প্রথম কন্ডিশন, আর দ্বিতীয় কন্ডিশন, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার সেবা করে যাব, আপনার সব থেকে বিশ্বস্ত কৃতদাস হিসাবে। যে আপনার সব থেকে বিশ্বস্ত কৃতদাস হয়ে আমি আপনার সেবা করে যাব। অ্যান্ড উইল বিড মাই সন্স ডু দ্য সেম, বিড মানে হচ্ছে কমান্ড, আর আদেশ করে যাব আমার পুত্রদের এই একই কাজ করতে। যে আমি তো সেবা করবই সারা জীবন আপনার সব থেকে বিশ্বস্ত কৃতদাস হয়ে, আমার পুত্রদেরও আমি একই কাজ করতে বলে যাব। ফরগিভ মি,
ক্ষমা করুন আমাকে দয়া করে। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, জার খুবই আনন্দিত হলেন। টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি, শান্তি স্থাপন করতে পেরে, সমস্যা মিটাতে পেরে তার শত্রুর সাথে সো ইজিলি, এত সহজে, এত সহজে তার শত্রুর সাথে শান্তি স্থাপন করতে পেরে, সমস্যা মিটাতে পেরে যার খুব খুশি হলেন। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, আর তাকে বন্ধু হিসাবে গ্রহণ করলেন। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, আর যার কেবলমাত্র তাকে মাপই করলেন না, ফরগেভ মানে মাপ করা, দেখো এটাও পড়বে, যার তাকে কি প্রতিশ্রুতি করেছিল, বাট হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, সে পাঠালেন তার চাকরদের, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজের বৈদ্যকে মানে রাজ বৈদ্যকে পাঠালেন, টু অ্যাটেন্ড হিম, তার সেবা করার জন্য, তার শুশ্রূষা করার জন্য, যে যার ওই আহত মানুষটার সেবা শুশ্রূষা করার জন্য রাজবৈদ্যকে পাঠালেন। অ্যান্ড প্রমিসড, এবং প্রতিশ্রুতি করলেন, টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সমস্ত সম্পত্তি তাকে ফিরিয়ে দেবে, যে আমি কথা দিচ্ছি তোমার সমস্ত সম্পত্তি আমি তোমায় ফিরিয়ে দেবো, তোমার ভাইয়ের সম্পত্তি তোমাকে আমি দিয়ে দেবো। তাহলে যার এবং ওই আহত ব্যক্তিটার মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হলো, দুজন দুজনকে প্রমিস করলো একে অপরের পাশে থাকার, একে অপরকে সাপোর্ট করার, সাহায্য করার। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, আহত মানুষটার কাছ থেকে বিদায় নিয়ে, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, যার বারান্দায় বেরিয়ে গেলেন, যে ওই কুড়ে ঘরের বারান্দাতে বেরিয়ে এলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড, চারদিকে দেখতে লাগলেন, ফর দ্য হারমিট, সন্ন্যাসীকে খোঁজার জন্য, যে সন্ন্যাসীটা কোথায়, সেই জ্ঞানী সন্ন্যাসীটা কোথায়, তাকে দেখার জন্য চারদিক দেখতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাবার আগে, যে সারাটা রাত থাকলাম, সারা বিকাল থাকলাম, আমার প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি, তাই চলে যাবার আগে, হি উইশড ওয়ান্স মোর, তিনি আবার একবার চাইছেন, টু বেগ অ্যান অ্যান্সার টু হিজ কোশ্চেন, উত্তরগুলো তার প্রশ্নের, হি হ্যাড পুট, যে প্রশ্নগুলো তিনি রেখেছেন। দেখো তিনি কবার জিজ্ঞাসা করেছিলেন আগের দিনে, অলরেডি তিনি আগের দিনে দুবার জিজ্ঞাসা করে ফেলেছিলেন, তাই যাবার আগে শেষবারের মতো তিনি জানতে চাইবেন ওই সন্ন্যাসীর কাছে তার প্রশ্নের উত্তরগুলো, তাই তিনি সন্ন্যাসীকে খুঁজতে লাগলেন। দেখো পরের লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যে হারমিট কি করছিলেন যখন যার সকালে আসার জন্য তার সঙ্গে দেখা করতে গেলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, ওই সন্ন্যাসীটা তার কুড়ে ঘরের বাইরেতেই ছিলেন। অন ইজ নিজ, হাঁটু গেড়ে বসেছিলেন। সোয়িং সিডস, বীজ বপন করছিলেন, ইন দ্য বেডস, সেই জমিগুলোতে, এখানে বেড মানে বিছানা নয়, জমিগুলো, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যে জমিগুলো আগের দিনে কোপানো হয়েছে, মাটি কোপানো হয়েছে যে জমিগুলোতে, সেই জমিগুলোতে সে বীজ বপন করছিল ওই সন্ন্যাসীটা। দ্য জার অ্যাপ্রোচড হিম, যার তার কাছে গেলেন, অ্যান্ড সেড বললেন, ফর দ্য লাস্ট টাইম, দেখো তিনবার হয়ে গেল কিন্তু, শেষবারের মতো, আই প্রে ইউ, আমি আপনার কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, টু অ্যান্সার মাই কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, ওয়াইজ ম্যান, হে জ্ঞানী সন্ন্যাসী, হে জ্ঞানী মানুষ, আমি যাবার আগে শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, আমার প্রশ্নের উত্তর আপনি দেন। খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা দিয়ে বড় প্রশ্ন পড়ে। দেখো কি বলছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, আপনি তো ইতিমধ্যেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সেড দ্য হারমিট, সন্ন্যাসীটা বললেন। স্টিল ক্রোচিং অন হিজ থিন লেগস, তখনও উবু হয়ে বসেছিলেন তার জীর্ণ পাগুলোতে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, আর তাকিয়েছিলেন জারের দিকে, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়েছিল, যে জারের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি তো উত্তর পেয়ে গেছেন আপনার প্রশ্নের। হাউ অ্যান্সার্ড, কিভাবে উত্তর পেলাম। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন। আস্ক দ্য জার, জার জিজ্ঞাসা করলেন যে কোথায় উত্তর পেলাম আমি, কিভাবে পেলাম, কি বলতে চাইছেন আপনি। ডু ইউ নট সি, আপনি কি বুঝতে পারছেন না উত্তরগুলো, খুঁজে পাচ্ছেন না উত্তরগুলো। রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসীটা উত্তর দিল, যে তখন সন্ন্যাসীটা বলছে, আপনি কি উত্তরগুলো খুঁজে পাচ্ছেন না। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, যদি না আপনি করুণা করতেন আমার দুর্বলতার, গতকাল, যে গতকাল যদি না আপনি আমার দুর্বলতার করুণা করতেন, আমি দুর্বল, আমি জীর্ণ বলে আপনি আমার হয়ে আমার জমি কোপাতে শুরু করলেন, মাটি কোপাতে শুরু করলেন, যদি না করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, যদি না আপনি আমার হয়ে ওই জমিগুলো কপিয়ে দিতেন, বাট হ্যাড গন ইউর ওয়ে, আপনি যদি আপনার পথে বাড়ি ফিরে যেতেন, যে আমাকে জিজ্ঞাসা করলেন আমি উত্তর দিলাম না, আপনি সঙ্গে সঙ্গে যদি বাড়ি ফিরে যেতেন, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই মানুষটা আপনাকে আক্রমণ করতেন। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, আর আপনাকে অনুতাপ করতে হতো। দেখো রিপেন্ট মানে হচ্ছে রিগ্রিট, অনুতাপ করা, আর আপনাকে অনুতাপ করতে হতো অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সঙ্গে না থাকার জন্য, যে যদি ওই মানুষটা আপনাকে আহত করে দিত আপনার ফেরার পথে, তখন আপনাকে অনুতাপ করতে হতো যে যদি আমি সন্ন্যাসীটার কাছে থাকতাম তাহলে তো ওই মানুষটা আমাকে আহত করতে পারতো না।
সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেড। সুতরাং সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো যখন আপনি মাটি খুঁড়ছিলেন, জমি খুঁড়ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তখন আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আর আমার ভালো করাই ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন মাটি খুঁড়ছিলেন, আমি ছিলাম গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর আমার উপকার করা সেটাই ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাই তো আপনি আমার হয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। আফটারওয়ার্ডস, তারপরেই, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন ওই মানুষটা আমাদের কাছে দৌড়ে এসেছিল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ, সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, যখন আপনি তার সেবা করছিলেন, তার শুশ্রূষা করছিলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, কারণ যদি আপনি তার ক্ষতস্থানটা না বেঁধে দিতেন, হি উড হ্যাভ ডায়েড, সে হয়তো মারা যেত উইথাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে বন্ধুত্ব বা শান্তি স্থাপন না করেই, যে শান্তি স্থাপন করার আগেই আপনার সাথে সে হয়তো মারা যেত রক্তপাত হয়ে। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সুতরাং তখন সে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর আপনি তার যেটা করেছেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটাই ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে দেখো, আমাদের নির্দিষ্ট গুরুত্বপূর্ণ সময় বা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে না, ওটা কিন্তু ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। আমার জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন যে আছে, আধ ঘন্টা পরে চেঞ্জ হয়ে যেতে পারে, আবার 1 ঘন্টা পরে আবার অন্যজন হতে পারে। তার মানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ সময়, এটা কিন্তু পার্মানেন্ট নয়। এরপরেতে ওই জ্ঞানী সন্ন্যাসীটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছে, দেখো, রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবে উত্তরগুলো। প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা উত্তর কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নের উত্তরে কি বলছেন দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, একটাই গুরুত্বপূর্ণ সময় আছে, সেটা হচ্ছে নাও। নাও মিনস প্রেজেন্ট টাইম, বর্তমান, এখন। যে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো বর্তমান। অতীতে কি হয়েছে সেটা কোনো ব্যাপার নয়, ভবিষ্যতে কি হবে সেটাও আমরা কেউ জানি না, কিন্তু বর্তমানটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ সময়। কারণটা কি? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা সব থেকে গুরুত্বপূর্ণ সময়। বিকজ কারণ ইট ইজ দ্য অনলি টাইম, এটা হচ্ছে একমাত্র সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কিছু কাজ করার ক্ষমতা থাকে। তাহলে অতীতের সময়টা নিয়ে আমাদের কিছু আমরা চেঞ্জ করতে পারবো না, আর ভবিষ্যতে আমার কি হবে সেটা আমি জানি না। তাই বর্তমানটা হচ্ছে সময়, যে সময় আমাদের কিছু করার ক্ষমতা থাকে। তাই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো নাও, প্রেজেন্ট টাইম, বর্তমান। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখো, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন ইউর লাইফ, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি। দেখো কি বলছেন ওই জ্ঞানী সন্ন্যাসী, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন তিনি, উইথ হুম ইউ আর, যার সাথে তুমি রয়েছো। যে তুমি যখন যার সাথে থাকবে সে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি যখন আমার বাড়িতে থাকবো, আমার বাড়ির লোক সব থেকে গুরুত্বপূর্ণ। আমি যখন আমার বন্ধুদের সাথে থাকবো, আমার বন্ধুরা হবে সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো কে? যার সাথে তুমি রয়েছো। ফর নো ওয়ান নোজ, কারণ কেউ জানে না, whether he will ever have dealings with anyone else, কোনো মানুষই জানে না তার অন্য কারোর সঙ্গে আর কোনো সাক্ষাৎ হবে কিনা। যে এরপরে আমার যে অন্য কারোর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, সেটা আমরা কেউ বলতে পারবো না কার জীবনে কখন কি হয়। তাই তুমি যখন যার সাথে রয়েছো, সে তোমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। আর সব থেকে লাস্ট কোশ্চেন কি ছিল, 3 নম্বর প্রশ্ন, তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, তার ভালো করা। তার বলতে কার? তুমি যার সাথে যখন রয়েছো, যখন তুমি বাবা মায়ের সাথে রয়েছো, বাবা মায়ের ভালো করা হচ্ছে সব থেকে তোমার গুরুত্বপূর্ণ কাজ। যখন তুমি বন্ধুদের সাথে রয়েছো, বন্ধুদের ভালো করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। যখন তুমি তোমার স্টুডেন্টদের সাথে রয়েছো বা তোমার ভাই বোনের সাথে রয়েছো, তাদের ভালো করা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো তার ভালো করা যার সাথে তুমি রয়েছো। বিকজ কারণ ফর দ্যাট পারপাস অ্যালোন, এই উদ্দেশ্যেই মাত্র ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে এই জগতে পাঠানো হয়েছে, যে মানুষের মঙ্গল করার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষকে। তাই আমাদের উচিত আমরা যখন যার সাথে থাকবো তার উপকার করা, তার ভালো করা। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স, এই গল্পের দ্বিতীয় পার্টটার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। এখান থেকে যে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেনগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য
ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। আর ক্লাস 12-এর 4th সেমিস্টারের প্রত্যেকটা পিস থেকে প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, একদম নোটস সহ ডিটেলস আলোচনা করে আমি পরপর ভিডিও আপলোড করে যাব। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর প্রত্যেকটা নোটের পিডিএফ কিন্তু আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তোমরা মনে করলে পিডিএফগুলোকে ডাউনলোডও করতে পারো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।